এই প্রশাসনও এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য ডিড এভরিথিং। এবং এত আন্দোলন হয়েছে, এত সংগ্রাম হয়েছে, প্রশাসন একটি ব্যক্তিও কিন্তু বলেনি যে আমি সরকারকে মানলাম। জি, শুধু সেটা না, এই যে চুরির নির্বাচন, এই যে 3টা নির্বাচন হলো, রিটার্নিং অফিসার কারা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কারা, সবই আমলারা, ইউএনও এবং ডেপুটি কমিশনার ডিসিরা, তারা এসব করেছেন। শুধু সেটা না, বিভিন্ন প্রজেক্টে যে লুটপাট হয়েছে, প্রজেক্টের হেড কারা ছিলেন, দিস পিপল। সংস্কার করা বা না করা এ নিয়ে বিতর্ক রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে, কিন্তু কেউ কিন্তু এরকম বলেনি যে এটা মানবো না, এটা মানা যাবে না। কেউ কেউ বলছে যে একটা সময়ের ব্যাপার নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু সংস্কার নিয়ে কিন্তু কেউ ওই ধরনের প্রশ্ন উঠায়নি যে এই সংস্কার করা যাবে না বা এটা করতে হবে, কেউ কিন্তু উঠায়নি। কিন্তু আমরা অন্য একটি জায়গায় কিন্তু সংস্কার নিয়ে অন্যরকম একটা চিত্র দেখছি। গত প্রায় 1 সপ্তাহ হয়ে গেল কাছাকাছি, সেটা হলো জনপ্রশাসন সংস্কার কমিশনের জি, বিষয়টা নিয়ে কিন্তু প্রশাসনিক লোকজন যে ধরনের আচরণ করছেন, অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে তাদের কথা মতোই হতে হবে। জি, সংস্কার কমিশনের কোনো দায়িত্ব নিতে পারবে না বা তারা নতুন কোনো প্রস্তাবও দিতে পারবে না। তারা ফেসবুক পেজ খুলেছে, নানান ধরনের প্রচারণা চালাচ্ছে, বিবৃতি দিচ্ছে। এখনো কিন্তু কমিশন জমাই দেয়নি, এর আগে কিন্তু শুরু হয়েছে। এক্স্যাক্টলি। এটা তাহলে কি হবে জনপ্রশাসনের? আমি একটা কথা এমনি বলি, মানে সংস্কার মানেই হচ্ছে ইটস পেইনফুল ফর সাম পিপল। দেশে যদি ব্যাংক ডাকাতি বন্ধ করেন আপনি, খেলাপি ঋণ, কিছু লোক ক্ষতিগ্রস্ত হবে যে ব্যাংক লুট করে। আপনি যদি দেখেন কেউ একটা অন্যায় সুবিধা পাচ্ছে, সেটা যদি বন্ধ করেন, জাতির উপকার হবে কিন্তু তার ক্ষতি হবে, খুব স্বাভাবিক। আপনি যদি মনে করেন যে আপনি ইনকাম ট্যাক্স বাড়িয়ে যারা কর ফাঁকি দেয় তার কাছে কর নিয়ে দেশের গরিব লোকজনের জন্য দিবেন, আপনি কর ব্যবস্থা সংস্কার করবেন, যিনি বিরাট ধনী তার ভাল লাগবে না ওটা। সংস্কার কারো না কারো জন্য পেইনফুল হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি যেটা বলেন রাইটলি, যে জনপ্রশাসন সংস্কার কমিশন একটা রিপোর্ট চূড়ান্ত করবেন, তারা কিছু কিছু কথা সামনে বলছেন, যেটা নিয়ে তীব্র ক্ষোভ হয়েছে এই মুহূর্তে। মানে ডেপুটি সেক্রেটারি অ্যান্ড অনওয়ার্ডস প্রমোশনের ক্ষেত্রে 75% হচ্ছে প্রশাসন ক্যাডার থেকে, বাকি 25% অন্যান্য। এটাকে ওনারা 50-50 করতে বলছেন। এটা নিয়ে তুলকালাম হয়ে গেল। আচ্ছা, এখন রিপোর্ট যাবে এবং এটা হলো সংস্কার রিপোর্ট কমিশনের। এটা কতটুকু গৃহীত হবে এটা সরকার বিভিন্ন দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। সেটাও হয় না, যদি সিদ্ধান্ত হয়ও মানতে হবে। আমি না খুব অবাক হচ্ছি তাদের অ্যাটিটিউড দেখে। কেন? শেখ হাসিনাকে সার্ভ করা মানুষজন, আমাদের এই আলাপ আমি প্রায় বলি যে বিশেষ করে পুলিশকে আমরা দেখছি, তো আমরা পুলিশকে চিনি, পুলিশ বন্দুক নিয়ে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আমরা ফাইট করেছিলাম পুলিশের বিরুদ্ধে। এই প্রশাসনও এই শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় রাখার জন্য ডিড এভরিথিং। এবং এত আন্দোলন হয়েছে, এত সংগ্রাম হয়েছে, প্রশাসন একটি ব্যক্তিও কিন্তু বলেনি যে আমি সরকারকে মানলাম। জি, শুধু সেটা না, এই যে চুরির নির্বাচন, এই যে 3টা নির্বাচন হলো, রিটার্নিং অফিসার কারা, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার কারা, সবই আমলারা, ইউএনও এবং ডেপুটি কমিশনার ডিসিরা, তারা এসব করেছেন। শুধু সেটা না, বিভিন্ন প্রজেক্টে যে লুটপাট হয়েছে, প্রজেক্টের হেড কারা ছিলেন, দিস পিপল। আমি প্রায় এভাবে বলি, মানে শেখ হাসিনা পতনের পর শেখ রেহানাকে নিয়ে আলাপ কম হয়। লুটপাটের নেতৃত্ব উনিই দিয়েছেন, কিন্তু শেখ হাসিনাকে আমরা সামনে দেখেছি, তো আমরা শেখ হাসিনাকে নিয়ে বলি। প্রশাসনের অবস্থা শেখ রেহানার মতো হয়েছে, যে তাদের কি করেছেন সেই আলাপ কম। উনি তো আমার বিরুদ্ধে বন্দুক ধরে নাই, ফলে আমরা তাকে নিয়ে আলাপ কম করছি। তাদের এখন এই সাহস হয়, তারা সচিবালয়ের ভেতরে গিয়ে সমাবেশ করেছে গতকাল এটার প্রতিবাদে, এবং যে বললেন ফেসবুক পেজ এবং বিবৃতি দিচ্ছেন, তাদের একটা সমিতি আছে, সেই সমিতি কম্বাইন্ডলি বিবৃতি দিচ্ছেন। এই প্রশ্ন আসা উচিত যে একটা প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে তারা এরকম প্রকাশ্যভাবে কথা বলতে পারেন কিনা, এরকম সংগঠন থাকতে পারে কিনা। আমি একটু পেছনে যাই, 1/11 সরকারের সময় আমাদের সেটাও মনে থাকবে অনেকেরই, রীতিমতো সমাবেশ করে তারা যাতা বলেছিলেন। সেটা হচ্ছে যখন বিচার বিভাগ পৃথকীকরণ হচ্ছে, প্রশাসন ক্যাডার এজলাসে বসে বসে বিচার করতেন। মানে ঘটের ন্যূনতম বুদ্ধি যদি কারো থাকে, আই রিপিট, ঘটের ন্যূনতম বুদ্ধি কারো যদি থাকে, একটা আধুনিক রাষ্ট্রে, রাষ্ট্র মানে হচ্ছে সেপারেশন অফ পাওয়ার। আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 22 বলছে রাষ্ট্র প্রশাসন থেকে বিচার বিভাগকে পৃথক করার জন্য ব্যবস্থা নেবেন, প্রশাসক কোনোদিন বিচার করবে না। ওইটুকু যখন করতে গেল তখন তাদের ক্ষোভ, এবং একজন তখন অতি আলোচিত ম্যাজিস্ট্রেট মিস্টার রোকনউদ্দৌলা জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন, তারা সবাইকে মাঠে নামতে আহ্বান জানিয়েছিলেন। ওই সংস্কার ওয়াজ এসেনশিয়াল, সেটাকেও তারা প্রতিবাদ করেছেন। হ্যাঁ, তাদের স্বার্থের বিরুদ্ধে গেছে, তারা বিচারকও, উনি চোর ধরবেন, উনি বিচার করবেন, এইটা ওনার তো ভাল লাগছিল। একই আচরণ, এবং 4 মাস গেল মাত্র, যেটা সবচেয়ে বড় কথা,
4.5 মাস গেল, এর মধ্যেই তারা তাদের মাথা বা কথা একটু নিচু থাকা দরকার। কিন্তু তারা এখন আর সব রাজনৈতিক দলের মতো বা যে কেউ দাবি দাওয়া নিয়ে, যেমন আমি অবাক হব না তারা যদি এসে রাস্তা বন্ধ করে দেয়, তাদের যে অ্যাটিটিউড আমি দেখছি, দ্যাটস ভেরি ব্যাড। এবং এই সংস্কার করতে হবে আমি মনে করি। এবং যে প্রাথমিক প্রস্তাবের কথা আসলো, আমার কাছে ইটস আ ফেয়ার ডিল মনে হয়েছে, আমার কাছে মনে হয়েছে। এবং এই প্রশাসনের প্রভাব বিভিন্ন জায়গায়, যে জায়গায় গিয়ে পৌঁছেছে, এটা প্রত্যেকটা ক্যাডারের সাথে আপনি যদি কথা বলেন আপনি বুঝতে পারবেন, আপনি জানতে পারবেন। এবং তারা গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রস্তাব দিয়েছে, এগুলো আলাপ আলোচনা হোক। এবং অদ্ভুত আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেছেন, শিক্ষা এবং স্বাস্থ্য ক্যাডারকে তারা একটা কমিশনের অধীনে নিতে চাচ্ছে, এবং এটা ভালো প্রস্তাব। সেখানে প্রস্তাব দেওয়া হয়েছে যে তাদের বেতন এবং সুযোগ সুবিধা বাড়বে, ওটা আলাদা সার্ভিস, এবং এরপরে কিন্তু তারাও মানতে চায় না। আমি খুব অবাক হয়েছি এটা দেখে। আমি ঠিক জানি না ওনারা এটা বুঝেছেন কিনা। আমার নিজের স্বপ্ন কখনো আমাদের রাষ্ট্রে আমি কি দেখতে চাই, যেমন ব্রিটেনে NHS আছে, ন্যাশনাল হেলথ সার্ভিসেস, ওইটা আলাদা একটা সার্ভিস। ওই সার্ভিসের বেতন কি হবে না সবকিছু ডিফারেন্ট হবে, সবকিছু অন্যরকম হবে। কেন তারা এই সার্ভিসের মধ্যে থাকতে চাইছেন আমি আসলে জানি না, সত্যিকার অর্থেই জানি না। ডাক্তারদের বা শিক্ষক যারা হতে চান তাদের কারো যদি জেনারেল ক্যাডারে যেতে চান, উনি আলাদা পরীক্ষা দিতে পারেন, ওনাকে কেন এর মধ্যে থাকতে হবে? ওই সার্ভিস আলাদা হওয়া উচিত এবং অবশ্যই সেখানকার ফ্যাসিলিটি অনেক হাই হওয়া উচিত। যেমন এখন জুডিশিয়াল সার্ভিস যে কমিশন আছে, জুডিশিয়াল সার্ভিসের বেতন, প্রাথমিক বেতন শুরু হয় সম্ভবত 2 ধাপ উপরে, যেটা BCS ক্যাডার অফিসারদের তুলনায়। এরকমভাবে হবে এটা।